প্রফেসর বুঝতে পেরেছিলেন ধাপে ধাপে এই যে ন্যারেটিভ, এই যে আর্টিফিশিয়াল ন্যারেটিভ ওরা তৈরি করেছিল, 17 কোটি বাংলাদেশের ভাই বোনকে যারা এটা মিসগাইড করেছিল কি গণ অভ্যুত্থান হয়েছে, ওই গণ অভ্যুত্থানের কথাটাও সবাই জানতে পারলো এটা কু ছিল, কু অ্যান্ড সাধারণ কু উইচ ওয়াজ লেড বাই জেনারেল ওয়াকার জামান, রাইট? ওর মধ্যে ছেলেগুলো ছিল, ওর মধ্যে বাংলাদেশ আর্মি চিফ ছিলেন, ওর মধ্যে যখন প্রফেসর ইউনূস আসলেন তবে থেকে বোঝা গেল হি ইজ নট ইন কন্ট্রোল, হি ইজ নট ইন কন্ট্রোল, হি ওয়াজ নেভার ইন কন্ট্রোল। ওনার যখন থেকে হাসান আরিফ ওয়ান অফ দ্য অ্যাডভাইজার যাকে অ্যাটাক করা হলো, পার্সোনাল ক্যারেক্টার অ্যাটাক করা হলো, তারপর ওনার একটা গুপ্ত হত্যা করা হলো, ওনাকে পয়জন দেওয়া হলো, তখনই প্রফেসর ইউনূস জেনে গেছিলেন নভেম্বর মাসে যে আর উনি থাকতে পারবেন না। আর ওর পরিণতিটা কি হলো আমরা গতকাল দাভোসে দেখলাম। এই দাভোসে বসে ওখানে তো আমেরিকা সিকিউরিটি প্রোটোকল এসেছিল, ওখানে তো ডোনাল্ড ট্রাম্পও ছিলেন, ইনি লাস্ট মোমেন্ট একটা রিঅ্যাপ্রোচমেন্ট করছেন, উনি পাননি, উনি হয়নি। কিন্তু তাহলে গুপ্ত হত্যা কেন? গুপ্ত হত্যা বিকজ উনি অনেকগুলো কম্বিনেশন, এরা তো টেকনোক্র্যাট, ইনি তো একটা প্রফেসর, ইনি তো একটা ইকোনমিস্ট, ইনি তো পলিটিশিয়ান নয়। পলিটিশিয়ান হতে গেলে আপনাকে প্রত্যেকটা বুথে আপনাকে মানুষ দরকার, ওটা কোত্থেকে আসবে? ওটা আসবে কম্বিনেশন নিয়ে। উনি চেয়েছিলেন যে বিএনপির সঙ্গে মিলিয়ে আর্মি একটু ব্যাকআপ বাদ দিয়ে উনি একটা পলিটিক্যাল পার্টি, পলিটিক্যাল ফ্রন্ট তৈরি করবেন আর ওর মধ্যে ইলেকশন দিয়ে উনি চলে আসবেন, এটা হয়নি, রাইট? এই ডিসেম্বর মাসে অনেকগুলো কিছু ঘটিত হয়েছে বাংলাদেশে, আর এই ঘটনাটাই অনেক ভয়াবহ পরিস্থিতি নিয়ে আজকে এসছে, অনেকগুলো কিছু পলিটিক্যাল ইনস্টেবিলিটি আমরা দেখতে পাচ্ছি, পুরো ইন্টারিম গভর্নমেন্ট ভেঙে গেছে। কিন্তু আপনি যে বলছেন যে ওয়াকার জামানের সঙ্গে কথা বলতেন না মোহাম্মদ ইউনূস, কিন্তু আমরা তো জানি যে ওয়াকার ইউনূসের সাথেই তো মোহাম্মদ ইউনূস হাত মিলিয়ে চলতেন, তার সাথেই তো বৈঠক করেছেন। এটা অপটিক্স, যে কোনো ফাইল, যে কোনো ফরেন নীতি যেখানে আপনার বাংলাদেশ আর্মি ইনভলভ ছিল, ওয়াকার জামান ইন্ডিপেন্ডেন্ট এই ডিসিশন নিতেন, ওর মধ্যে মোহাম্মদ ইউনূসের কোনো কথাই ছিল না। ওনার ইন্ডিয়ার সঙ্গে চুক্তি বা ওনার পাকিস্তানের সঙ্গে বা চায়নার সঙ্গে বাংলাদেশ আর্মির চুক্তি যেটা আছে ওর মধ্যে প্রফেসর ইউনূস কোনো কথাই শুনতেন না জেনারেল ওয়াকার জামান। তাই জন্য এই কন্ডিশন, ওনাকে নিয়ে গিয়ে নিজের এক্সারসাইজে নিয়ে গেছেন, অনেক জায়গা উনি মিটিং দেখিয়েছেন, যখন মিডিয়াতে আপনাদের মতন রেসপন্সিবল মিডিয়া যখন খবরটা দেখিয়েছে কেই দুজনের মধ্যে কথা হচ্ছে না, ওরা বুঝতে পারলো যে ধাপে ধাপে বাংলাদেশের মানুষগুলো আমাদের ভাই বোনরা বুঝতে পারবে, তখন উনি দুজনের মধ্যে একটু ফটোশুট হলো কিন্তু ওদের মধ্যে কোনো হয়নি, দুজনের মধ্যে কোনো কথাবার্তা ছিল না, পুরোটাই ফটোশুট। আমরা আরেকবার দেখাবো যে ডাভোসে বসে কি বলছেন মোহাম্মদ ইউনূস, তার বডি ল্যাঙ্গুয়েজটা একটু খেয়াল করুন, দেখুন। প্লিজ ফরগিভ মি, my friends are there, they are brave friends, I'm a brave person too, and I was sitting at home and raging, very angry that I cannot go. Today I'm going, I'm saying goodbye to you. I don't know whether I'll come back. If I don't come back, please forgive me. My friends are there. They are brave friends. I'm a brave person too. And I was sitting at home and raging, very angry that I cannot go. Today I'm going, I'm saying goodbye to you. I don't know whether I'll come back. If I don't come back, please forgive me. আমি এই জায়গাটা একটু আপনার কাছ থেকে জানতে চাইবো যে এই যে উনি ওনার চোখে জল এবং উনি একটা ছেলেকে বর্ণনা করছেন যে সাহসী সবাই, সব বন্ধুরা রয়েছে, এবং পরক্ষণে বলছেন যে আমি নিজেও সাহসী, কোন রকম করে ইঙ্গিত কি দিচ্ছেন খুব স্পষ্ট করে? উনি কি ইঙ্গিত দিবেন? 8 আগস্ট থেকে বাংলাদেশে 2000 থেকে বেশি কেস হয়েছে, আমাদের কত 2000 থেকে বেশি লোক ওখানে হত্যা করা হয়েছে, আমাদের হিন্দু বাঙালি মেয়েদেরকে কিভাবে ধর্ষণ করা হয়েছে, উনি কি ওনার এখন চোখে জল আসছে? উনি দাভোসে বসে একটা আন্তর্জাতিক মঞ্চে বসে কোথাও কি একটা, আমরা তো দেখতেই পাচ্ছি যে এটা ওয়ার্ল্ড ইকোনমিক একটা ফোরাম, সেখানে গিয়ে তিনি কি একটা সিম্প্যাথি আদায় করার চেষ্টা করছেন? ওনার কি সিম্প্যাথি আদায় আছে? সো এভরিথিং ইজ নট ডকুমেন্টেড। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে
যেটা ওখানে কেস ফাইল হয়েছে এনার এগেনস্টে, ইনিও জানেন 8 আগস্ট থেকে আজ পর্যন্ত এজ এ হেড অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট ইনি রেসপন্সিবল আছেন যতগুলো ওখানে গণহত্যা হয়েছে। হি ইজ রেসপন্সিবল ফর দ্যাট পুলিশম্যান ডেথ, হি ইজ রেসপন্সিবল ফর দ্য হিন্দু মাইনরিটি ডেথ। কি তিনি দিচ্ছেন, কোনো ইঙ্গিত কি তিনি দিচ্ছেন যে এই যে নাও আসতে পারি বলছে মাকে ছেলেটার কথায়? দেখুন, ইনি অনেকগুলো ইঙ্গিত দিচ্ছেন বিকজ ইনি জানেন কি ধাপে ধাপে এনার হাতে কোনো সিচুয়েশন কন্ট্রোলে ছিল না, এনাদের স্টুডেন্টগুলো শুনছিল না। 30 আগস্ট আর বা 30 ডিসেম্বর আর 31 ডিসেম্বরের ঘটনাটা আপনি একটু কাইন্ডলি খতিয়ে দেখুন। 31 ডিসেম্বরে এই ছাত্রগুলো, এই পড়ুয়াগুলো বলেছিল আমরা একটা প্রোক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্স দেবো, আমরা অ্যাব্রোগেট করবো কনস্টিটিউশন, রাইট? উনি তো করতে পারেননি, উনি তো করতে দেননি। আর ওই দিনই এনার ঝগড়া হয়েছে আপনার স্টুডেন্টদের সঙ্গে কি আমি ইনচার্জ, তোমরা যদি করতে চাও তোমরা করতে পারো, ওরা এটা উইথড্র করলো। তখনই আমরা বুঝতে পারলাম এই ইন্টারিম সরকারে আর কিছু নেই, এটা শেষ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। এটা প্রকাশ্যে বলতেও শোনা গেছে মোহাম্মদ ইউনূসকে, এই প্রোক্লেমেশনের বিষয়টা যে ছাত্ররা করতে চেয়েছিল উনি করতে দেননি, এটা উনি প্রকাশ্যে বলেছেন এবং একটা জনসভাতে ওনাকে এটা বলতেও শোনা গেছে। কিন্তু কারণটা কি ছিল? ভেরি স্পষ্ট কারণটা আছে। এর মধ্যে যদি আপনি কনস্টিটিউশন অ্যাব্রোগেট করেন তাহলে কে ইন্টারিম গভর্নমেন্ট, কে প্রেসিডেন্ট, কে আর্মি চিফ, কে কোথায় কি আছে এর একটু ইমপ্লিকেশন আছে। বাংলাদেশে কেওস হয়ে যাবে, বাংলাদেশে কেওস হলে সিস্টেমটা যদি ধ্বস্ত হয়ে যায় তাহলে ওদের সব জিনিসটা ধ্বস্ত। কার সঙ্গে আপনি কথা বলবেন? একটা দুটো রাষ্ট্রের মধ্যে অনেকগুলো চ্যানেল ওপেন থাকে, যদি ওখানে কোনো কনস্টিটিউশন নেই, তখন ওখানে কোনো সরকার নেই, তাহলে কার সঙ্গে কে কথা বলবে? হু ইজ ইন কন্ট্রোল? এটা তো বারবার আমরা বলছি, আপনারা বলছেন কেউ কন্ট্রোলে থাকতো না। উনি এই কথাটা জানতেন। উনি তাহলে তার মানে উনি একটা যখন বলতেন আমি গণঅভ্যুত্থান বা রিভলিউশনারি গার্ডের আমি একটা চিফ, তার মানে উনি তালিবানি, তার মানে উনি মৌলবাদী, তার মানে উনি একটা হত্যারা যারা করেছে, হত্যা করেছে, এত লোকে ধর্ষণ করেছে, ওনার প্রিসাইডিং অফিসার উনি আছেন, প্রিসাইডিং লোক আছেন, উনি জানতেন এটা। আমি এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আপনাদের জানিয়ে দিতে চাইবো যে মোহাম্মদ ইউনূসকে নিয়ে আমরা আলোচনা করছি, যে তিনি কোন রকম কোনো ইঙ্গিত দিলেন কিনা এই প্রশ্নটা নিয়ে যখন আমরা আলোচনা করছি তখন এই মুহূর্তে একটা ব্রেকিং নিউজ আমাদের সামনে এসেছে। তিনি ইতিমধ্যেই প্যারিসে পৌঁছে গিয়েছেন। মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে প্যারিসে গিয়ে পৌঁছেছেন। তিনি বাংলাদেশে কিন্তু আসেননি, মানে ডাভোস থেকে তিনি চলে গিয়েছেন প্যারিসে। আমরা কিন্তু কিছুদিন আগে মোহাম্মদ ইউনূসের ফ্ল্যাটও দেখিয়েছিলাম, যে মোহাম্মদ ইউনূসের প্যারিসে একটা ফ্ল্যাট রয়েছে এবং এটা নিয়ে আমরা আলোচনাও করছিলাম যে সুইজারল্যান্ড থেকে তার গন্তব্য কি, তাহলে শেষ পর্যন্ত প্যারিস। তিনি প্যারিসে গিয়ে পৌঁছেছেন, এই ব্রেকিং নিউজ এই মুহূর্তে আমরা পেয়েছি, কিন্তু একটা সম্ভাবনা যে ছিল সেই খবর আমরা আগেই আজ তাক বাংলার দর্শকদেরকে জানিয়েছিলাম। এবার তার পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে শুধুমাত্র মোহাম্মদ ইউনূস নন, অন্যান্য উপদেষ্টারাও কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশ ছেড়েছেন। কারা কারা পালিয়েছেন বা কারা কারা দেশ থেকে অন্য দেশ তারা রওনা হয়েছেন তাদের নামও এবার আপনাদের সামনে বলবো। কিভাবে গেলেন, কোন দিকে গেলেন, আসুন নজর দিই।